গোল্ডের প্রাইস 1 কেজির দাম হচ্ছে এখন 1,11,93,000। আজকে 17 সেপ্টেম্বর 2025। গত 2 বছরে গোল্ডের দাম প্রায় ডবল হয়েছে। ইকোনমিক্স টাইমসের এই আর্টিকেলটা বলছে এবার এত হঠাৎ করে গত 2 বছরে ডবল হলো কেন বা 1.5 বছরে ডবল হলো কেন। তো সেটার একটা খুব কমন আনসার হলো, যেমন এই ইকোনমিক্স টাইমসের এই আর্টিকেলেও বলছে, এই রিপোর্টে, যে উইল সেন্ট্রাল ব্যাঙ্কস কিপ ড্রাইভিং দি গোল্ডেন সার্চ। তার মানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাঙ্ক প্রচুর গোল্ড বাই করছে বলে গোল্ডের প্রাইস বাড়ছে। আর এটা শুধু ইকোনমিক্স টাইমসে একটা রিপোর্ট আমি দেখালাম। এরকম প্রচুর এক্সপার্ট বা যে কোনো, মানে অসংখ্য নিউজ রিপোর্টে বা অ্যানালিসিসে এটা বলা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক যেহেতু গোল্ড বাই করছে, সেই জন্যে গোল্ডের দাম বাড়ছে। এখন কথাটা হচ্ছে, এখন তো রেকর্ড হাই গোল্ড প্রাইস, এই গতকাল পর্যন্ত বোধহয় রেকর্ড হাই ছিল, আজকে হয়তো বোধহয় একটু সামান্য কমেছে। এনিওয়ে, তো কিন্তু হ্যাঁ, সাংঘাতিক দাম বেড়েছে, রেকর্ড হাই রেঞ্জেই আছে এখনও। তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই জায়গায় যে আছে, তাহলে কি এবার গোল্ডের দাম কি আরও বাড়বে, না এখানেই স্ট্যাগনেটেড থাকবে, বা এখান থেকে নিচে নেমে যাবে? আম, এটা আমার আমি কিছু পয়েন্ট দিয়ে এটা অ্যানালাইজ করার চেষ্টা করেছি। দেখা যাক সেগুলো, পয়েন্টগুলো। প্রথম কথা হচ্ছে, যদি আম, এই বিভিন্ন অ্যানালিসে, গত 2 বছর ধরে বিভিন্ন অ্যানালিসে যে বলা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক বাই করছে বলে গোল্ডের দাম বাড়ছে, তাহলে প্রথম আমি দেখি যে সেন্ট্রাল ব্যাংক এখন কি ভাবছে। তারা কি গোল্ড কেনা থামিয়ে দিয়েছে? তারা কিন্তু কিছুটা স্লো করেছে গোল্ড কেনা, এটা সত্যি কথাই, সেটা আমি রিসেন্ট নিউজে দেখেছি। কিন্তু ইন ফিউচার, আমরা তো ফিউচারের কথা ভাবছি যে উইল গোল্ড গো হায়ার, গোল্ড প্রাইস গো হায়ার, তো সেটার জন্য আমি ভবিষ্যতে কি তাহলে সেন্ট্রাল ব্যাংকের তারা বাই করবে কিনা, তাদের কী স্ট্র্যাটেজি থাকবে সেটা দেখে নেওয়া যাক। তো সেইটা দেখতে গিয়ে আমি যেটা খুঁজে পেয়েছি একটা খুব দামি সোর্স, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল একটা সার্ভে করেছিল জুন 2025-এ। সেখানে দেখা যাচ্ছে, আমি যদি এক্সিকিউটিভ সামারিতে চলে যাই ডাইরেক্টলি, সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত সেন্ট্রাল ব্যাংক বলছে যে আম, মানে কোনো সেন্ট্রাল ব্যাংকই বলছে না যে তারা গোল্ড কমাবে। গোল্ডের তাদের যে গোল্ডের যে শেয়ার, মানে যে অ্যামাউন্ট রয়েছে তাদের কাছে, সেটা কমাবে, এটা কোনো সেন্ট্রাল ব্যাংকই বলেনি সার্ভেতে। কিন্তু প্রায় 50%, মানে রেকর্ড 43% বলেছে যে গোল্ডের স্টেক তাদের বাড়বে। তো তো সুতরাং তার মানে এটা কনক্লুড করা যায় এই সার্ভে থেকে। এবার হ্যাঁ, এটা একটা মানে ডিসক্লেমার দিয়ে রাখা ভালো যে যে কোনো সময় সেন্ট্রাল ব্যাংকের মতামত পাল্টাতে পারে। সেটা সেই ব্যাংকের, মানে সেই সেন্ট্রাল ব্যাংক, তো সুতরাং সেই দেশের পলিটিক্যাল সিচুয়েশন, সেই দেশের ইকোনমিক সিচুয়েশন দেখে তারা ডিসাইড করবে। তো সেটা পাল্টাতে পারে, কিন্তু এই মুহূর্তে অ্যাটলিস্ট যা ফিউচার স্ট্র্যাটেজি এদের রয়েছে, সেটা হচ্ছে যে এরা কিন্তু গোল্ড কেনা চালিয়ে যাবে ইন নিয়ার ফিউচার, মানে অ্যাটলিস্ট নেক্সট ইয়ারও। তাহলে যে কারণটার জন্য গোল্ড সার্চ এতদিন ধরে হয়েছে, সেই কারণটা এখনও ইনট্যাক্ট আছে, সুতরাং গোল্ড প্রাইস বাড়ার কথা। এটা আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শেয়ার অফ ডলার ইন ফরেক্স রিজার্ভ ডিক্রিজিং। হ্যাঁ, তো আমরা, মানে একটা এই আইএমএফের ডেটা অনুযায়ী যেহেতু ডলার এখন রিজার্ভ কারেন্সি সারা পৃথিবীতে, সেই জন্যে ডলারে সাধারণত ফরেক্স রিজার্ভ যে রাখা হয়, বিভিন্ন দেশ যে তাদের ফরেক্স রিজার্ভ রাখে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা ডলারে রাখে, আগেও রাখতো, মানে সেটাই ডলার ইউএসডি যখন থেকে সেন্ট্রাল, সরি, গ্লোবাল রিজার্ভ কারেন্সি হয়েছে, তখন থেকে এটাই ট্র্যাডিশনালি, যেহেতু ডলার দিয়েই আমাকে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে হবে, সেই জন্য ফরেক্স ডলারেই ক্যালকুলেটেড হয়, বা ডলার ফর্মেই বিভিন্ন দেশ রাখে। কিন্তু সেই স্টেকটা দেখা যাচ্ছে গত 25 বছর ধরে কমছে। 1999 সালে 75% অফ গ্লোবাল অফ ফরেন এক্স রিজার্ভ গ্লোবালি, এটা এই ডেটাটা গ্লোবালি 1999 সালে 75% ছিল,
দু হাজার পঁচিশে 50, আমি যত জানি 47% সম্ভবত, এখন অ্যারাউন্ড 50%। তো সুতরাং দেখা যাচ্ছে যে গত 25 বছরে কিন্তু এই ডলারের ওপর ডিপেন্ডেন্সি বিভিন্ন দেশ কমিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই প্রশ্ন করা যেতেই পারে যে গত 25 বছরে তো হচ্ছে, তাহলে কি, আচ্ছা, তাহলে এখন স্পেশাল কি? এখন স্পেশাল হলো এই যে গত 25 বছর ধরে এটা ঘটছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে এই যে ডলারের ওপর ডিপেন্ডেন্সি কমানো, এটা স্পিড আপ করবে, এটা অ্যাক্সিলারেটেড হবে, এবং অ্যাক্সিলারেটেড যে হবে সেটা অলরেডি শুরু হয়েছে, এবং আমার ধারণা ইন ভেরি নিয়ার ফিউচার, মানে আগামী 5 থেকে 6 বছর কি 7 বছরের মধ্যে এটা সাংঘাতিক রকমের অ্যাক্সিলারেটেড ওয়েতে হবে, মানে ডলারের ওপর ডিপেন্ডেন্সি কম। আচ্ছা, এর পিছনে কারণগুলো কি? এক হচ্ছে ডলারের ভ্যালিউ খুব কমছে, খুব দ্রুত কমছে। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ডলার ইন্ডেক্স ডিক্লাইন। তো এই যেমন এবছর ডলারের ভ্যালু 6% কমেছে। এগেন, আমি যখনই আমি সবসময় চেষ্টা করি খুব অথেন্টিক রেফারেন্স দেওয়ার। তো আগে রেফারেন্সটাও দিয়ে দিই, এই যে আইএমএফের যেটা আমি বললাম যে ডলারের ওপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে সারা পৃথিবী, তো সেখানে এই আর্টিকেলটা দেখলেই বোঝা যাবে, বিশেষ করে এই গ্রাফটা। দেখা যাচ্ছে 1999 সালে অ্যারাউন্ড 70%-এর বেশি ছিল। 2020 পর্যন্ত আমার কাছে ডেটা আছে, সেখানে দেখা যাচ্ছে 60%, কিন্তু আমি একদম খুব কনফিডেন্টলি বলতে পারি যে গত 5 বছরে সেটা আরও কমে 50%-এর অ্যারাউন্ড হয়েছে। সম্ভবত 47 to 54%-এর মধ্যে কিছু একটা আছে, এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু মোট কথা 60% নেই, তার থেকে আরও কমেছে, অ্যারাউন্ড 50%-এর কাছাকাছি এসছে। তো সুতরাং এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, কেন হচ্ছে এটা এখন এখন অ্যাক্সিলারেটেড কেন হচ্ছে? তার কারণ এক হচ্ছে ডলারের ভ্যালিউ কমছে। ডলারের ভ্যালু কমছে মানে সেটা সেটা কী রেফারেন্স দিয়ে আমি, মানে কী থেকে আমি বলছি এই কারণে যে ইয়াহু ফিনান্সের এই একটা রেফারেন্স আমার কাছে আছে, সেখানে আমি দেখাতে পারি যে ইয়ার টু ডেট, ইয়ার টু ডেট 10%, প্রায় 11% ডলারের যে ডলার ইন্ডেক্স, 11%, প্রায় 10.5% ডলার ডিক্লাইন করেছে ইয়ার টু ডেট। যেটা কিনা হিউজ ডিক্লাইন। এবার ইন্ডিয়াতে বসে এটা বোঝা যাবে না, তার কারণ ইন্ডিয়ান কারেন্সি আরও বেশি ডিক্লাইন করে, আম, এটা একটা ব্যাপার আছে, মানে এটা এগেন ম্যাক্রো ইকোনমিক্সের এক্সচেঞ্জ রেট দিয়ে কিভাবে, মানে এক্সচেঞ্জ রেট ম্যানিপুলেট করে কিভাবে ইম্পোর্ট, লাইক কীভাবে এক্সপোর্ট বাড়ানো যায়, সেই কনসেপ্টটা পড়লে বোঝা যাবে যে কেন ইন্ডিয়ান কারেন্সি আরও বেশি ডিভ্যালু করা হচ্ছে। এনিওয়ে, তো কারণ যাই হোক, মানে মোট কথা ইন্ডিয়াতে বসে বোঝা যাবে না, তার কারণ ইন্ডিয়ান কারেন্সি আরও বেশি ডিভ্যালুড হয়েছে। তো সেই জন্যে এট ইউএসডি 10% বা 10.5% ড্রপ করলেও ইন্ডিয়ান কারেন্সির কিন্তু আরও বেশি ড্রপ করাতে এক্সচেঞ্জ রেট বেড়েছে, মানে মানে ইউএসডি টু আইএনআর যে কনভার্সন রেট সেটা বেড়েছে। তো সেই জন্য ইন্ডিয়াতে বোঝা যাবে না, কিন্তু কিন্তু এটা ঘটনা যে ডলারের, মানে অন্য কারেন্সির সাথে তুলনা করলে, বিশেষ করে ইউরো বা মানে ব্রিটিশ পাউন্ডের সাথে কম্পেয়ার করলে বোঝা যাবে যে ডলার ভ্যালু ডিক্লাইন করেছে। তো ডলারের যখন ভ্যালু ডিক্লাইন করছে, তখন অন্য দেশের, ইন্ডিয়ার কথা আমি ধরছি না, কিন্তু যেহেতু ইন্ডিয়ান কারেন্সি আরও বেশি ডেভেলপ করছে, সেখানে ইন্ডিয়ানদের কথা বাদ দাও, কিন্তু ইউকে, মানে বা ইউরোপ বা চাইনা, এরা কেন ডলার ধরে রাখবে? সুতরাং ডলারের ভ্যালু তো কমছে, তো আমি এমন একটা অ্যাসেট কেন ধরে রাখবো যেটার পারচেজিং পাওয়ার কমছে? সুতরাং এখন যেহেতু ডলার ইন্ডেক্স ডিক্লাইনিংটা অ্যাক্সেলারেটেড হয়েছে, আমি আরও চাইবো ওটাকে ছেড়ে দিতে, ডলার ছেড়ে দিতে, রাইট? তো সেই জন্য আমার ধারণা যে ডলার আরও বেশি সেল অফ হবে। সুতরাং গত 25 বছরে 25% ডিক্লাইন হলেও এখন সেটা আরও অ্যাক্সেলারেটেড ওয়েতে হবে। ফরেন এক্সচেঞ্জের রিজার্ভে ডলারের স্টেক বা ডলারের পোর্শন কমবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, ইন্টারেস্ট রেট কাট। আজকে 17 তারিখ, আজকে একটা হিস্টোরিক ডে আমার মনে হয়, তার কারণ আজ থেকে ফেডারেল ব্যাংক রেট কাট করতে শুরু করলো ইউএসএতে। কেন হিস্টোরিক বলছি? তার কারণ আজকে থেকে যে রেট কাটটা করতে শুরু করলো, এটার ইউএসের ইকোনমিতে আমার ধারণা, আমি যা বেসিক ইকোনমিক্স পড়েছি তাতে আমার ধারণা, এটা একটা হিউজ ইম্প্যাক্ট হতে চলেছে, হিউজ। মানে
এক্ষুনি হয়তো ইম্প্যাক্টটার অত মানে ডিভাস্টেটিং কোনো ইফেক্ট দেখা যাবে না, ইম্প্যাক্ট দেখা যাবে না, কিন্তু কিন্তু লং টার্মে আস্তে আস্তে মানে এইখান থেকে একটা বড় প্রবলেম শুরু হচ্ছে ইউএস ইকোনমিতে স্পেশালি, যেখানে ডলার ইম্প্যাক্টেড হবে ভয়ঙ্করভাবে, এবং আমার ধারণা ইউএসের টোটাল ইকোনমি যথেষ্ট খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হবে। তো এনিওয়ে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। তো যাই হোক, আপাতত আজকে রেট কাট হলো, আজকে 17 সেপ্টেম্বর। 25% রেট, মানে 0.25% রেট কাট হয়েছে বেসিক্যালি, ইন্টারেস্ট রেট কমেছে। এতে কি হলো? এতে যেটা হলো সেটা হচ্ছে সামান্য হলেও ট্রেজারি বন্ডের ইল্ড কমলো। এবার 0.25-এ হয়তো খুব একটা ইম্প্যাক্ট বোঝা যাবে না, এগেন আমি যেটা বারবার বলছি যে আজকের যে রেট কাটটা হয়েছে সেটা থেকে হয়তো বোঝা যাবে না, কিন্তু আজকের রেট কাটটা থেকে এবছর আরও দুখানা রেট কাট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আজকের রেট কাটটা থেকে শুরু হলো, এরপরে আরও 0.5% ইন্টারেস্ট রেট কমবে। সুতরাং আজকেরটা বেশি ইম্প্যাক্টফুল না হলেও এই যে আজকে থেকে যে প্রসেসটা শুরু হলো ইন্টারেস্ট রেট কাট করার, মানে ডিক্রিজ করার, সেই প্রসেসটার একটা ইম্প্যাক্ট, বিশাল বড় ইম্প্যাক্ট ইউএস ইকোনমির উপর পড়বে আমার মনে হয়। এনিওয়ে, তো এই যে আজকের 2.25, কিন্তু আজকের পরে এই টোটাল প্রসেসে এবার যে প্ল্যান্ড আছে, যে মানে এগেন ফেডারেল গভর্নমেন্ট যেটা বলছে আপাতত সেটা হচ্ছে 0.75% অফ টোটাল কমাবে, রেট কাট করবে। যদি সেটা করে তাহলে আরও বেশি ট্রেজারি বন্ডে লোয়ার ইল্ড পাওয়া যাবে। মানে ইল্ড মানে কি? ইল্ড মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর কি, ইন্টারেস্ট রেট। তো যদি সেটা আরও কমে সেক্ষেত্রে হায়ার ইনফ্লেশন মানে ডলারের রিয়েল ভ্যালিউ আরও কমে যাওয়া, তার মানে পারচেজিং পাওয়ার ডিক্লাইন হওয়া। তো ডলার এমনিতেই কমছে, তার ওপর ডলারের আরও ইনফ্লেশন মানে আরও পারচেজিং পাওয়ার কমে যাওয়া, যেটা কিনা আমার ধারণা যে মাইট লিড টু মানে সেলিং ডলার অফ বেসিক্যালি। ডলারের আরও বেশি ডলার সেল অফ শুরু হবে। এবার ডলার সেল অফ কীভাবে শুরু হবে? ট্রেজারি বন্ড, ইউএস থেকে যে ইউএস গভর্নমেন্ট যে ট্রেজারি বন্ড ইস্যু করে সেটা বিভিন্ন দেশ কিনে রাখে তাদের রিজার্ভ কারেন্সি হিসাবে। এখন প্রশ্ন হলো যে এই এই মানে এই ট্রেজারি বন্ড কিনে রাখা মানে হচ্ছে সেটা ডলারে কিনে রাখা, কারণ ট্রেজারি বন্ড বেচলে সেখান থেকে ডলারই ফেরত পাওয়া যাবে। এবার আমি যদি বুঝি যে প্রথম কথা ইল্ড কমে গেছে বলে আজকে ট্রেজারি বন্ডে এমনিতেই আমি ইন্টারেস্ট রেট কম পাচ্ছি, প্লাস আমি আজকে যে দামে ডলার, যত টাকার ডলার, যত ডলারের ট্রেজারি বন্ড আমার কাছে আছে সেটার আজকে যা পারচেসিং পাওয়ার, যখন আমি 5 বছর পর সেটা সেল অফ করবো বা আমার বন্ড ম্যাচিওর করবে, তখন আমি যে অ্যামাউন্টটা পারবো তার পারচেসিং পাওয়ার আজকের অ্যামাউন্টের থেকে কম হবে। আমি যদি এটা বুঝি তাহলে তো আমি এক্ষুনি সেল অফ করে দেবো না, তাহলে তো আমি ট্রেজারি বন্ড রাখবোই না কাছে, রাইট? সুতরাং আমার ধারণা এই যে আজকে থেকে রেট কাট শুরু হলো এবং এই বছর আরও 2টো রেট কাট হবে বলে ফেড বা ধারণা করা হচ্ছে, সেটার থেকে যে লোয়ার ইল্ড অন ট্রেজারি বন্ড আসবে এবং তার জন্য যে হায়ার ইনফ্লেশন হবে, তার জন্য যে ফার্দার ডিক্লাইন ইন ডলার রিয়েল ভ্যালিউ বা পারচেসিং পাওয়ার হবে, তাতে করে ট্রেজারি বন্ড সেল অফ বাড়বে। ট্রেজারি বন্ড সেল অফ বাড়লে এক তো ইউএসের ইকোনমির ওপর যথেষ্ট প্রভাব পড়বে, তার কারণ ইউএস এই যে ট্রেজারি বন্ড যে কেউ যদি বিক্রি করে, ইউএস গভর্নমেন্ট কেউ যদি বিক্রি করে আর কেনার লোক যদি না থাকে তাহলে গভর্নমেন্টকে কিনতে হবে। গভর্নমেন্ট যদি কিনতে যায় তাহলে গভর্নমেন্টকে টাকা দিতে হবে। সেই টাকা কোথায়? ইউএস অলরেডি ডেটে চলছে, মানে 125% ডেট টু জিডিপি রেশিও। তো আজকের দিনে দাঁড়িয়ে কোথা থেকে টাকা এনে তারা ট্রেজারি বন্ড, যে যারা ইনভেস্টার তারা বেচবে, কোথা থেকে ইউএস গভর্নমেন্ট টাকা দেবে? সুতরাং সেখানে তো আবার নতুন করে মানি প্রিন্টিং হবে, ডলার প্রিন্টিং হবে। সেই ডলার প্রিন্টিং হওয়া মানে আরও বেশি ফার্দার ডিক্লাইন ইন ডলার পারচেসিং পাওয়ার, সেসব হবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এখন কথাটা হচ্ছে যে সেগুলো তো হবে, কিন্তু সেটা এই ডিসকাশনের মেন বিষয় নয়। মেন বিষয় হলো এই যে ট্রেজারি বন্ড
বিক্রি করবে বা ডলার থেকে আস্তে আস্তে নিজেদের সরিয়ে নিচ্ছে, এবং সেটা আমি বলছি অ্যাক্সেলারেটেড হবে। এই মুহূর্তে ডলার থেকে মানুষ যদি নিজেকে সরিয়ে নেয়, তাহলে মানে অন্য কিসে তারা ইনভেস্টটা করবে? মানে ডলার বেচে দিয়ে কিনবেটা কি? ডলার বেচে তো একটা একটা অ্যামাউন্ট পাবে, সেই অ্যামাউন্টটা মানে সেই অ্যামাউন্ট প্রথমত হচ্ছে ট্রেজারি বন্ড যদি বেচে তাহলে ডলার পাবে, ডলার তো রাখবে না, রাইট? তাহলে ডলারে যে কী রাখবে, অল্টারনেটিভ কী ডলারের? এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এর আগে এরম সিচুয়েশন দেখা যায়নি যে একটা ফিয়াট কারেন্সি মানে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্সিয়াল, পাওয়ারফুল, কিন্তু সেই ফিয়াট কারেন্সিটা যখন ডিক্লাইন হচ্ছে তখন আর একটা ফিয়াট কারেন্সি নেই মার্কেটে অল্টারনেটিভ হিসাবে। এরম কিন্তু এর আগে কয়েকশো বছরে দেখা যায়নি। কারণ যখন ডাচ গিল্ডার যখন ছিল, সেখান থেকে যখন ডিক্লাইন হলো তখন পাউন্ড উঠে এলো স্ট্রং কারেন্সি হিসাবে। যখন পাউন্ডের ডিক্লাইন হলো, মাঝখানে সম্ভবত স্প্যানিশ এবং ফ্রান্সের যাই হোক, ফ্র্যাঙ্ক নাকি যাই হোক যা ছিল, সেগুলোও সম্ভবত খুব স্ট্রং কারেন্সি ছিল। যখন সেগুলো চলে যায় তখন পাউন্ড আসে। পাউন্ড যখন চলে যায় বা পাউন্ডের যখন খুব খারাপ অবস্থা, যখন ব্রিটিশদের সাংঘাতিক ডেট টু জিডিপি রেশিও খুব বেশি পাউন্ডের, সেই জন্যে পাউন্ডের অবস্থা খুবই খারাপ, কোনো মানে ট্রাস্ট করা যাচ্ছে না, তখন পাউন্ডের জায়গায় পাউন্ডকে রিপ্লেস করলো ডলার, রাইট? এই মুহূর্তে ডলারের কোনো রিপ্লেসমেন্ট, কোনো ফিয়াট কারেন্সি নেই যেটা ডলারকে রিপ্লেস করতে পারে। সুতরাং অন্য কোনো ফিয়াট কারেন্সিতে তাহলে আমরা যাচ্ছি না, বা ইনভেস্টার যারা ট্রেজারি বন্ড বিক্রি করবে বা ডলার ছেড়ে দেবে, তারা অন্য কোনো ফিয়াট কারেন্সিতে যাবে না, এটা ধরে নেওয়া যায়। তাহলে তাদের অল্টারনেটিভ কী হবে? অল্টারনেটিভ তাদের হতে পারে গোল্ড অ্যান্ড ক্রিপ্টো। আচ্ছা, এবার প্রশ্ন উঠতে পারে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যে একটা দেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা কি গোল্ড দিয়ে বা ক্রিপ্টো দিয়ে সেখানে রাখা যায় পয়সা? উত্তর হচ্ছে অবশ্যই রাখা যায়। আমি উইকিপিডিয়ার একটা স্টেটমেন্ট এখানে দেখাচ্ছি। ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আর মেনলি কম্পোজ অফ ইউএস ডলার in the form of United States government bonds and institutional bonds with nearly 7.34% of forex reserve in gold. তার মানে গোল্ডেও রাখা যায়। এখন বোঝা যাচ্ছে তো যে কেন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো হঠাৎ করে গত 2 বছর ধরে ভয়ঙ্কর রকমের গোল্ড কিনছিল, এবং আগামী বছরেও গোল্ড কিনবে বলে বলছে। তার কারণ তারা সবাই আস্তে আস্তে ডলার থেকে সরে যাচ্ছে, এবং সেটা কিন্তু ডলারের ইন্ডেক্সে অনেক জায়গাতে রিফ্লেক্ট করছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে গোল্ড অ্যান্ড ক্রিপ্টো এর মধ্যে কি আমি কি তাহলে এতদিন তো কিনছিল ঠিক আছে, কিন্তু ক্রিপ্টো কি একটা অল্টারনেটিভ? আমার মনে হয় না সেটা। তার কারণ ক্রিপ্টো হচ্ছে প্রাইভেটলি হেল্ড একটা অ্যালগোরিদম, একটা 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 সফটওয়্যার গোছের, ঠিক আছে, যেটার উপর কোনো গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। প্লাস ক্রিপ্টো সাইবার অ্যাটাকের মানে যতই সাইবার সিকিউরিটি দিয়ে আমরা প্রোটেক্ট করি না কেন, ইটস ভালনারেবল টু সাইবার অ্যাটাকস। এটা কিন্তু মানে মানে তুমি প্রোটেকশন দিতে পারো, কিন্তু ভালনারেবল নয় এটা তুমি বলতে পারো। এবার প্রোটেকশনটা কতটা স্ট্রং সেটা কি কেউ কোনো দিন ভাঙতে পারবে না? এইসব প্রশ্ন চলে আসবে তখন, ঠিক আছে? সুতরাং আমার ধারণা ক্রিপ্টো ইজ নট আ সেফ বেট। আচ্ছা, এক্সেসিভলি ডিপেন্ডেন্ট অন ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, ক্রিপ্টোর এই প্রবলেমটাও আছে। সুতরাং এটা একটা টেকনিক্যাল সলিউশন, যেটা কিনা টেকনিক্যাল প্ল্যাটফর্মের ওপর প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট। যদি কোনো দিন কোনো সোলার স্টর্ম আসে, যার জন্যে যদি ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়, তাহলে কি একটা দেশ গরিব হয়ে যাবে? তাহলে তো আর সে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে না, রাইট? কারণ তার ক্রিপ্টো রিজার্ভ চলে গেল, অ্যাক্সেস চলে গেল। এটাও তো সুতরাং একটা দেশ ক্রিপ্টোর ওপর ভরসা করবে বলে আমার মনে হয় না। সেকেন্ডলি, আমি দেখেছি যে চায়নাতে কিন্তু ক্রিপ্টো ট্রানজাকশন ব্যান্ড, ইটস নট অ্যালাউড। গভর্নমেন্টে তো নয়, প্রাইভেট ওন্ড ক্রিপ্টো ইনভেস্টমেন্টও
মানে এটা একটা গ্রে এরিয়া, কিন্তু চায়না একেবারেই সাপোর্ট করে না। তো নেক্সট সুপার পাওয়ার চায়না, সুতরাং আমি ধরে নিতে পারি যে ক্রিপ্টো ইজ নট গোয়িং টু বি আ রিপ্লেসমেন্ট টু ইউএসডি। সেক্ষেত্রে গোল্ড, হ্যাঁ গোল্ডই একমাত্র মনে হচ্ছে যে টেস্টেড আর সেফ অল্টারনেটিভ হতে পারে ইউএসডির, এবং সেই দিকেই দুনিয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। সেই জন্যে আমার ধারণা যে যদিও এখন মানে অল টাইম হাই গোল্ডের প্রাইস, আমার ধারণা আরও বাড়বে গোল্ডের প্রাইস। সুতরাং এখনও গোল্ডে ইনভেস্ট করা আমার ধারণা সেফ কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করার থেকে।